আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরা মুন্নি। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। আগামী বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা আসছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পুলিশের এসআই নিয়োগ ও বাড়ি সাজানোর দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের 10 বছরের কারাদণ্ড, 111 কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ, তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পৌর এলাকার মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আসবে, চালু হবে জজকোর্ট, প্রধান উপদেষ্টার ঘোষণা। এবং চিকিৎসার জন্য শেখ হাসিনাকে আমেরিকা পাঠানোর অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিকিৎসকের চিঠি। একতলা রেজিস্টার কাস্টমার এখন মাত্র 30 পয়সা মিনিট কথা বলুন এফএনএফ নাম্বারে একচল। শুনছিলেন শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে পয়েন্ট স্কোর করে ব্রিটেনেও স্থায়ীভাবে বসবাস করতে পারবে বাংলাদেশিরা, এ নিয়ে একটি রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে আগামী বাজেটে চূড়ান্ত ঘোষণা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড মির্জা আজিজুল ইসলাম। মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য অর্থ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর উপদেষ্টা এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বশেষ বেড়েছে 3 বছর আগে। সরকারি হিসেবেই গত 1 বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে 78 ভাগ পর্যন্ত। বেতনের তুলনায় খরচ বেড়ে যাওয়ায় তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বেতন বাড়ানো সহ রেশনেরও দাবি উঠেছে। এসব দিক বিবেচনা করে সরকার এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি আমি যে পরবর্তী বাজেটে কিছু ডিক্লারেশন থাকবে, তার আগে হবে কি হবে না আমি ঠিক বলতে পারছি না। অ্যানাউন্স করতে পারলে তো আমি খুশি হব, সুতরাং এটা তো গোপন করার কিছু নাই। মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয় চূড়ান্তভাবে বিচার বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এটা মিনিস্ট্রি ওয়ার্কআউট করছে। আমি ফাইন্যান্স মিনিস্ট্রিকে বলছি যে আপনারা এটা মানে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনসটা কি হতে পারে অ্যাট ডিফারেন্ট রেট, 10%, 15%, 20% ডিফারেন্ট রেটে কি ধরনের ইমপ্লিকেশন আসতে পারে এবং সেটার থেকে আমাদের বাজেট ডেফিসিটের উপরে কি ইম্প্যাক্ট পড়বে ইত্যাদি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পুলিশের এসআই নিয়োগের দুর্নীতি ও ক্যান্টনমেন্টের বাড়ি সাজানোর মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মামলা দুটি থেকে অব্যাহতি পেলেন বেগম খালেদা জিয়া। জিয়ন তসলিমের রিপোর্ট। 1996 সালের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পুলিশের 287 জন এসআই নিয়োগে দুর্নীতি ও 1997 সালে ঢাকা সেনানিবাসে তার বাড়ি সাজানোর মাধ্যমে রাষ্ট্রের 63 লাখ টাকা অপচয়ের অভিযোগে দুটি আলাদা দুর্নীতি মামলা দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। মামলা দুটিতে বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে মামলা বাতিলের জন্য তিনি হাইকোর্টে আবেদন জানান। হাইকোর্ট 2001 সালে বাড়ি সাজানোর এবং 2002 সালে এসআই নিয়োগ দুর্নীতি মামলা বাতিল ঘোষণা করে। দীর্ঘ 7 বছর পর গত বছরের 3 ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল আবেদন করে। সকালে সরকারের আপিলের উপর সংক্ষিপ্ত শুনানি শেষে প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। These two cases are politically motivated. তাহলে 5 বছর পরে 6 বছর পরে কেউ আপিল ফাইল করে? In the history of this Supreme Court it never happened. 2-1 মাস 4 মাস 6 মাস গভর্নমেন্ট হলে 1 বছর দিয়েছে এক্সেপশনাল কেসে। But this is not normal case. কোথাও যখন কিছু পাচ্ছে না খালেদা জিয়ার এগেইনস্টে তখন কেস ফাইল করছে সেগুলো রিভাইভ করার জন্য। তো এটা ডেফিনেটলি পলিটিক্যাল মোটিভেটেড। আইনজীবীরা জানান সরকার চাইলে এখন রিভিউ পিটিশন করতে পারে, তবে এই বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌশলীরা কিছু বলতে রাজি হননি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। সেই সাথে তার 111 কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে তার স্ত্রী শাহিনা ইয়াসমিনকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিশেষ জজ আদালতের বিচারক সিরাজুল ইসলাম এ রায় দেন। আরও জানাচ্ছেন আলমগীর স্বপন।
বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ক্ষমতার প্রভাব খাটিয়ে যে সম্পত্তির মালিক হয়েছেন দুর্নীতি দমন কমিশন তার তদন্ত করে 141 কোটি টাকার সম্পত্তির সন্ধান পায়। এর মধ্যে 31 কোটি টাকার সম্পত্তির কর দেয়ায় তার বিরুদ্ধে অবৈধভাবে 110 কোটি 94 লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে কমিশন চার্জশিট দেয়। এর ভিত্তিতে 2 মাসের বিচার কাজ শেষে 90 জনের সাক্ষী নেওয়ার মাধ্যমে বিশেষ আদালত মামুন ও তার স্ত্রীর বিরুদ্ধে এই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে 10 বছরের সাজা এবং 10 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো 1 বছরের সাজা দিয়েছেন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিনকে 3 বছরের সাজা প্রদান করেছেন এবং 111 কোটি টাকার সম্পদ অবৈধ উপার্জন যেটা সেটা বাজেয়াপ্ত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেছেন। বর্তমানে তার স্ত্রী তার পলাতক, তিনি মাননীয় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। এদিকে এই রায়ের বিরুদ্ধে মামুনের আইনজীবীরা শিগগিরই উচ্চ আদালতে যাবে। চার্জশিট বা এটা পর্যালোচনা দেখবেন যে প্রত্যেকটা সম্পদ এবং এফডিআর এর আয়কর অনুযায়ী আয়কর পরিশোধ। আমরা রায়ের কপি হাতে পেয়ে আমরা উচ্চ আদালতে যাব। এর আগে দুর্নীতি দমন কমিশনের নোটিশের পরও সম্পত্তির হিসাব না দেওয়ায় নন সাবমিশন মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের 3 বছরের কারাদণ্ড হয়েছে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। 2 কোটি 74 লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই সাথে দুর্নীতিতে সহায়তা করার অভিযোগে তার স্ত্রী ও শাশুড়িকেও আসামি করা হয়েছে। আলমগীর স্বপনের আরেকটি রিপোর্ট। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে অবৈধভাবে 4.25 কোটি টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর সেপ্টেম্বরে মামলা করেছিল। তবে দীর্ঘ 6 মাসের তদন্তে তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের পরিমাণ কমে এসে দাঁড়িয়েছে 2 কোটি 74 লাখ টাকা। দৈনিক দিনকালের মালিকানা হস্তান্তর সূত্রে পাওয়ায় তার বিরুদ্ধে চার্জশিটে অভিযোগের মাত্রা কমলেও পত্রিকাটিতে বিনিয়োগ করা 1 কোটি 74 লাখ টাকার হিসাব গোপন করার অভিযোগ অবশ্য আনা হয়েছে। সেই সাথে চার্জশিটে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান বানুকেও আসামি করা হয়েছে তারেক রহমানের অবৈধভাবে অর্জিত 35 লাখ টাকা নিজেদের আয় হিসেবে দাবি করায়। এখন যে চার্জশিটটা দেওয়া হয়েছে এটা তিনি যে সম্পদের বিবরণ দাখিল করেছেন তার ভিত্তিতে যে অনুসন্ধান হয়েছে সেটা। তবে জোট সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে ওঠা হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয় কমিশন। বিরুদ্ধে একটা মামলা দায়ের হতে পারে, তার পরবর্তীতে যে মামলার দায়ের হবে না সেই সম্বন্ধে তো কোনো নিশ্চয়তা এখানে দেওয়া হয়নি। যদি সেরকম তথ্য ভবিষ্যতে যখন কমিশন বিবেচনায় নেবেন এবং অনুমোদন দেবেন, যদি সেই ধরনের প্রয়োজন বা পরিস্থিতির উদ্ভব হয় তাহলে আরো মামলা দায়ের করা হবে। তারেক রহমান এবং তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে অনুমোদিত এই চার্জশিট আগামী সপ্তাহে আদালতে দাখিল করা হবে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কানের চিকিৎসার জন্য তাকে আমেরিকা যাওয়ার অনুমতি দিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসসির আলী। সকালে তিনি এই চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেন। চিঠিতে তিনি বলেন, শেখ হাসিনার কানের যে সমস্যা, বাংলাদেশে তার চিকিৎসা করা সম্ভব নয়। এদিকে সকালে স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার চোখের পরীক্ষা নিরীক্ষা করা হয়। জেল কর্তৃপক্ষ এবং সবাই একই জিনিস জানে, নতুন কিছু না। আমি শুধু সামারাইজ করে, যেহেতু 2.5 মাসের মতো দেরি হচ্ছে সেই জন্য আবার একটা রিমাইন্ডার দিলাম। বাংলাদেশে কোনো কোয়ালিফাইড অডিওলজিক্যাল সায়েন্টিস্ট নাই। হিয়ারিং এইড অ্যানালাইসিস, ফিটিং, রিপেয়ারিং এবং পারফেকশনে আনার কোনো সুযোগ বাংলাদেশে নাই। যে উন্নত মানের হিয়ারিং ডিভাইস শেখ হাসিনার কানে স্থাপন করা হয়েছে সেটি একমাত্র সেন্টারে, এক্ষেত্রে আমেরিকায় যেখানে স্থাপন করা হয়েছে শুধু সেখানে রিপেয়ার করা সম্ভব। পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির 3টি পৌর এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক চালু করা হবে বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড ফখরুদ্দিন আহমদ। রাঙ্গামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে 3 পার্বত্য জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। এছাড়াও এই 3 জেলায় দ্রুত জজ কোর্ট চালু করা হবে বলেও জানান তিনি। টেলিফোনে জানাচ্ছেন শাহনাজ মুন্নি। পাহাড়, বনভূমি ও হ্রদে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা শহর রাঙ্গামাটিতে প্রধান উপদেষ্টা ড ফখরুদ্দিন আহমদ মতবিনিময় করেন 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে।
রাঙামাটির উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান মঈনু আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশিস রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা এবং 24 পদাতিক ডিভিশনের জিওসি। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা ড ফখরুদ্দিন আহমদ বলেন, জাতিগোষ্ঠী, ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস যাই হোক না কেন পার্বত্য অঞ্চলের সকলেই বাংলাদেশের নাগরিক, আর সেজন্য শান্তি শৃঙ্খলা সমুন্নত রেখে এখানকার আর্থসামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এই অঞ্চলে বাস করে, তারা সকলে বাংলাদেশের নাগরিক। তাই বসবাসরত ছোট বড় সকল গোষ্ঠীর বর্ণালী বৈশিষ্ট্যকে সংরক্ষণ করতে হবে, সমুন্নত করতে হবে, রাখতে হবে তাদের অধিকার। প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামবাসীর অনেক দিনের পুরনো দাবি মোবাইল ফোন নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন। সরকার এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার কথা চিন্তা করছে। অচিরেই প্রাথমিকভাবে রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি পৌর এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক চালু করার সিদ্ধান্ত আমি এখানে ঘোষণা করছি। এছাড়া 3 পার্বত্য জেলায় আদালত স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই অঞ্চলে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রধান উপদেষ্টা সরকারি বেসরকারি বিনিয়োগেরও আহ্বান জানান। দেশের 1/1 অঞ্চল জুড়ে বিস্তৃত 3 পার্বত্য জেলা প্রাকৃতিক ও মানবিক বৈচিত্র্যে ভরপুর, কিন্তু নানা কারণে এই অঞ্চল পিছিয়ে আছে এবং অবহেলিত। প্রধান উপদেষ্টা আজ তাদের বহুদিনের কিছু প্রত্যাশা পূরণের ঘোষণা দিলেন এবং বললেন, এই অঞ্চলের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার সম্ভাব্য সবকিছুই করবে। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, রাঙামাটি। বৈদেশিক মুদ্রার বড় রিজার্ভ নয়, বরং দেশে বড় ধরনের খাদ্য রিজার্ভ গড়ে তোলা জরুরি বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক প্রধানদের সাথে বৈঠক শেষে কথা বলেন গভর্নর ড সালেউদ্দিন আহমেদ। বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সেবার মান বাড়ানো এবং কৃষি ও মাছারি শিল্পে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক। সানাউল হকের রিপোর্ট। 2 দফা বন্যা এবং ঘূর্ণিঝড় সিডরে কৃষি বিপর্যয়ের পর এবার দেশে খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। চলতি বছর দেশে খাদ্যের মোট চাহিদা ধরা হয়েছে 3 কোটি 30 লাখ টনের মতো। এর মধ্যে উৎপাদন হতে পারে 2 কোটি 80 লাখ টনের কাছাকাছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর মার্চ পর্যন্ত চাল ও গম সহ খাদ্য আমদানির ঋণপত্র খোলা হয়েছে 35 লাখ টনেরও বেশি। আমদানি হয়েছে চাল প্রায় 13.5 লাখ এবং গম প্রায় 10.5 লাখ টনের মতো। সাধারণত 8 লাখ টনের বেশি মজুদ রাখা হলেও সবশেষ পাওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশে খাদ্য মজুদের পরিমাণ 5,47,000 টন। এই অবস্থায় খাদ্য নিরাপত্তায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের কথা বলছেন কেউ কেউ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে খাদ্য রিজার্ভ গড়ে তোলার কথা। অনেকে আমাকে বলতো যে রিজার্ভ নিয়ে কি লাভ, রিজার্ভ আমি ডেলি ছেড়ে দিচ্ছি যত, এবং বলেছি যদি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের বদলে যদি ফুড রিজার্ভ গড়ে তোলে সেটা আমরা ওয়েলকাম করব। আউটলুক যে কয়েক বছর আগামী বছর দেখা যাচ্ছে আমরা বড়টা আসবে ফাইন, কিন্তু বড় পরে যদি আবার যদি কোনো কিছু হয় সেটা আগে থেকে বোধহয় আমাদের প্রস্তুতি রাখা ভালো, যে খাদ্য পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছে তাদের ফুড রিজার্ভটা করাটা। বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে কৃষি ঋণের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেবার মান বাড়ানো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন দিকে ব্যাংকগুলোকে আরো বেশি ঋণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ব্যাংকাররা মনে করেন মূলধনী যন্ত্রপাতি আমদানি সহ ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিকে ইতিবাচক পরিবর্তন আসছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বাড়তে হবে এবং আপনি শুনে খুশি হবেন যে গত 3 মাসের লাস্ট কোয়ার্টারে দেয়ার ইজ বিন আ পজিটিভ গ্রোথ। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে প্রবলেমটা হয়েছে, আনলেস দি এন্টারপ্রেনিয়ার্স কাম আউট টু ওপেন লেটার অফ ক্রেডিট, আমরা কিন্তু সাহায্য করতে পারি কিন্তু আমরা লেটার অফ ক্রেডিটটা খুলতে পারি না। সো আপনারা দেখবেন ইন ফিউচার দেয়ার উইল বি মোর ইনভেস্টমেন্ট কামিং। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। অস্ট্রেলিয়ার মতো পয়েন্ট স্কোর করে ব্রিটেনেও এবার স্থায়ীভাবে বসবাসের কথা ভাবতে পারেন বাংলাদেশিরা। এবছর চালু হওয়া 5 স্তরের পয়েন্ট বেসড নতুন ব্রিটিশ ইমিগ্রেশন পদ্ধতিতে এই সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এই পদ্ধতিতে কেবল যারা উচ্চশিক্ষিত আর দক্ষ শুধু তারাই ভিসার জন্য আবেদন করতে পারবেন। অদক্ষদের ব্রিটেনে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। এমনকি ইংরেজি জানলেও ব্রিটেনের নাগরিক বিয়ে করেও অনেকে ব্রিটিশ ভিসা পাবেন না। লন্ডন থেকে রিপন শেখের ক্যামেরায় মানুষ ঘোষের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।
বলা হচ্ছে ব্রিটিশ ইমিগ্রেশন নীতিমালায় এ যাবৎকালের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এই পয়েন্ট বেস পদ্ধতি। নতুন নিয়মে যুক্তরাজ্যে কেউ কাজ, প্রশিক্ষণ বা লেখাপড়ার জন্য যেতে চাইলে এখন থেকে শুধু ভিসার আবেদন করলে চলবে না, পাশাপাশি কতগুলো নির্দিষ্ট বিষয়ে পয়েন্ট পেতে হবে। পয়েন্ট গণনা হবে একাডেমিক যোগ্যতা, চাকুরির অভিজ্ঞতা, বয়স, বেতন সহ আরো কয়েকটি বিষয়। স্টেপ বাই স্টেপ হবে। টায়ার 1, 2, 3, 4, 5। টায়ার 1টাকে তারা বেশি এখন প্রাধান্য দিচ্ছে। তারপর আমরা দেখবো টায়ার 2তে যাচ্ছে ওয়ার্ক পারমিটটা আফটার এপ্রিল, জুনের দিকে আমরা দেখবো যে ভাইটাল চেঞ্জ ওয়ার্ক পারমিট সিস্টেমের ক্ষেত্রে। সেখানে লোয়ার স্কিল মাইগ্রেন্টের কোন সুযোগ থাকবে না, সেখানেই বাংলাদেশি রেস্টুরেন্টগুলো, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো সবচেয়ে এফেক্টেড হবে। 5 স্তরের এই নতুন ইমিগ্রেশন নীতিমালায় প্রথম স্তরে প্রযুক্তি, অর্থনীতি সহ বিশেষ ক্ষেত্রে মেধাবীদের ভিসা পাওয়ার সুযোগ থাকছে। দ্বিতীয় স্তরের আবেদনকারী হবেন বিশেষ ক্ষেত্রে দক্ষ, যারা চাকুরির অফার নিয়ে যুক্তরাজ্যে যাবেন। ব্রিটেনে পড়তে যারা যেতে চায় তাদের জন্য চতুর্থ স্তর। স্টুডেন্টদের জন্য আসবে আর্লি 2009-এ, সেটা হচ্ছে কলেজ স্পন্সরশিপ দিতে হবে। কলেজ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মাথা পিছু একটা অ্যামাউন্ট জমা রাখতে হবে হোম অফিসে, এবং কলেজগুলোকে অ্যাক্রিডিটেড হতে হবে। নির্দিষ্ট পয়েন্টের পাশাপাশি ভিসা আবেদনকারীর স্পন্সরের প্রয়োজন হবে। স্পন্সরের যোগ্যতা এবং আবেদনকারীর সাথে স্পন্সরের সম্পর্ক ভিসা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। My fear is that with the government's insistence on English language as ব্রিটিশ সরকার নতুন ইমিগ্রেশন নীতিমালায় ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইংরেজি ভাষা জানাকে যোগ্যতার অন্যতম মাপকাঠি হিসেবে দেখছে। এটা সরাসরি বৈষম্য সেই সব দেশের জন্য যেখানে ইংরেজি ভাষা খুব বেশি প্রচলিত না। difficult for people to get access to good English language courses. 1 এপ্রিল থেকে বাংলাদেশের মতো ইউরোপের বাইরের দেশগুলো থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় এই নিয়ম অনুসরণ করা হবে। বলা হচ্ছে ব্রিটেন এবার ঝুঁকছে ইস্ট ইউরোপিয়ান দেশগুলোর কর্মীদের দিকে, অর্থাৎ নন ইউরোপিয়ান দেশগুলো থেকে অভিবাসীর সংখ্যা কমাতে নতুন এই ব্রিটিশ ইমিগ্রেশন আইন। তবে যাই হোক না কেন, বলা যায় নতুন এই আইনের কারণে বাংলাদেশ সহ গোটা উপমহাদেশ থেকে অদক্ষ আর ইংরেজি না জানা লোকদের লন্ডনে আসার পথ এবার প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেল। মানস ঘোষ, ATN বাংলা, লন্ডন। এবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে মনোনয়নপত্রে ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন। এবং মাধ্যমিক পরীক্ষা শুরু। ভোটার তালিকার কাজ শেষ হবে। সেপ্টেম্বরের শেষ দিকে পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। কমিশনার বলেন, এবারের নির্বাচনে ভুল তথ্য দেওয়া হলে নির্বাচিত হওয়ার পরও বাতিল করার ক্ষমতা থাকছে কমিশনের হাতে। জানার মতে ভুল তথ্য দিয়ে থাকেন এবং সেগুলো যদি প্রমাণিত হয় যে ভুল তথ্য হয়েছে, তাহলে আমরা প্রার্থীতা অটোমেটিকলি আমাদের কমিশন থেকে বাতিল করা যাবে যতক্ষণ গেজেট না হয়েছে। উনি শপথ নেওয়ার পরে ডিসকভার হয় যে কোন প্রার্থী ভুল তথ্য দিয়েছেন, সেক্ষেত্রে একটি সুপারিশ সংসদে পাঠাবে, সংসদ সদস্য পদ যাতে বাতিল হয়। কমিশনার জানান, 22 এপ্রিল থেকে 29 মের মধ্যে 4টি সিটি কর্পোরেশন এবং 7টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হল জাতীয় নির্বাচন, এজন্য অন্য কিছুকে বাদ দিতে হলেও তা বিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন থেকে তৈরি করে দেয়া তদন্ত কমিটি এই বিষয়ে ব্যবস্থা নেবে। শেখ আদালত দণ্ডে প্রাপ্তরা সালে বহদ্দার হাটে প্রবাস
হচ্ছে অস্ট্রেলিয়ার আশেপাশে সেখানে কিন্তু তাদের একটা বাজার আছে। সারা দুনিয়ায় এয়ারলাইন প্রতিযোগিতামূলক ব্যাপক চাহিদার সৃষ্টি হয়ে লাগাতে চাইছে বাংলাদেশ। নতুন যে প্রাইভেট এয়ারলাইন্স বাড়ছে, বিমানের নতুন এয়ারক্রাফট কেনা হচ্ছে, নতুন ফ্লাইং ক্লাব আমরা করতে চাচ্ছি, যেখানে ট্রেনিং শুরু হবে। তবে ধরুন ফার্স্ট ব্যাচ হয়তো বেরোবে। আমরা 2010-এর পরে বেশ কিছু সংখ্যক বৈমানিক আমরা বিদেশে যেতে পারব। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রবাসী বাংলাদেশিরা মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নেয়। নিউ ইয়র্ক থেকে আবুদুদ্দা জোবায়ের জানান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন দিনটি পালন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করে। এতে জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে জাগো বাংলাদেশ ইউএস এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ঢাকা ক্লাব মিলনায়তনে ডক্টর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল এম শামসুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কিউ জামান ও সাধারণ সম্পাদক বশির রহমান মুক্তা। আবারও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। সাঙ্গুর উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত, নতুন সংযোগ প্রদান বন্ধ। এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লঙ্কানদের প্রথম টেস্ট জয়। আরেকবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। সাঙ্গু ক্ষেত্রের উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রাম অঞ্চলে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে গ্যাস সরবরাহ। ফলে 7 মাস ধরে বন্ধ আছে গ্যাসের নতুন সংযোগ প্রদান। বাখরাবাদ গ্যাস সিস্টেম বা বিজিএসএল বলছে, আগামী 2 বছরের মধ্যে এই সংকট নিরসনের সম্ভাবনা নেই। তবে প্রধান উপদেষ্টার জ্বালানি বিষয়ক বিশেষ সহকারী বলেছেন, চট্টগ্রামের গ্যাসের সরবরাহ বাড়াতে আপাতত স্বল্পমেয়াদী কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের তথ্য ও ছবি নিয়ে একটি ব্যুরো রিপোর্ট। সরবরাহে ঘাটতির কারণে বাখরাবাদ কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য গ্যাসের সব ধরনের নতুন সংযোগ বন্ধ করে দেয় গত বছরের সেপ্টেম্বর থেকে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নতুন শিল্প কারখানাগুলো। বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তুলেও শুধু গ্যাস না পেয়ে বিভিন্ন শিল্পাঞ্চলে চালু করা যাচ্ছে না এরকম 50টির বেশি কারখানা। এছাড়া গ্যাসের অভাবে সমস্যায় পড়েছে তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো। পর্যাপ্ত গ্যাস না পেয়ে অনেক কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস সংকট অন্যভাবে মোকাবেলা করে চট্টগ্রামের শিল্পায়নের যে একটা ধারা সেটাকে অব্যাহত রাখা উচিত। এটাতে দেশ উপকৃত হবে, দেশের ইমেজ, দেশের যে একটা সুনাম আন্তর্জাতিকভাবে সেটা বিনষ্ট হবে। আমার মনে হয় সরকারকে আরো চিন্তা করা উচিত যে চট্টগ্রামকে গ্যাস সংকটের আওতায় আনা হবে কিনা। 50টা ফ্যাক্টরি আমার জানা মতে গ্যাস লাইন সংযোগের জন্য বর্তমানে রেডি আছে। এগুলো যদি গ্যাস লাইন না পায় তাহলে যে ইনভেস্টমেন্টটা হলো তার কি অবস্থা হবে। এট দ্য সেম টাইম এই চট্টগ্রাম বিভাগের যে বৃহত্তর চট্টগ্রামে যে গ্যাস লাইন কানেকশন হবে না আগামী 2-3 বছর, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমরা পিছিয়ে গেলাম। কর্তৃপক্ষ বলছে চট্টগ্রাম অঞ্চলের এই সংকট সহসা কাটবে না, কেননা সাঙ্গু ক্ষেত্রের উৎপাদন 1 বছরের মধ্যে কমে গেছে প্রায় 40%। সাঙ্গু এবং জাতীয় গ্রিড থেকে পাওয়া গ্যাস মিলে এখন যা সরবরাহ তাতেও প্রতিদিন চাহিদার বিপরীতে চট্টগ্রামে ঘাটতি থাকছে 100 মিলিয়ন ঘনফুট। তাতে আপাতত আবাসিক গ্রাহকদের গ্যাস চাহিদা স্বাভাবিক রাখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। গ্যাসের কারণে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে না, অনেক পারমিশন নিয়ে বসে আছে, পাচ্ছে না। তো তাতে খুব একটা যে ভালো চিত্র তা না, তবে আমরা যেসব ব্যবস্থা নিয়েছি তাতে যেগুলো কমিট করা হয়েছে, যেসব গ্যাস কানেকশন দেওয়ার ব্যাপারে বাখরাবাদ গ্যাস সিস্টেম যেগুলো কমিট করেছে, ইনশাল্লাহ আমরা সেগুলো অ্যাটলিস্ট সরবরাহ করার ব্যবস্থা করতে সক্ষম হবে বলে আশা করি। এদিকে চট্টগ্রামের এই সংকট সামাল দিতে মায়ানমার থেকে গ্যাস আমদানি ও নতুন ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের কথা বলা হলেও তারও অগ্রগতি নেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
শুদ্ধ বানান ও সুন্দর করে লেখার প্রয়োজনীয়তার কথা সবসময় বলা হলেও প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কখনোই এর প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না। ফলে আমাদের শিশুরা ভুল বানান ও ভুল উচ্চারণ শিখেই বেড়ে ওঠে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সুরিদ হেলথ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট সোসাইটি স্কুলের ছোট ছাত্রছাত্রীদের জন্য যাত্রাবাড়ি, শ্যামপুর ও ডেমরায় আয়োজন করে সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা। বিকেলে রাজধানীর দনিয়া কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশের চেয়ারম্যান ড মিজানুর রহমান শেলির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক কাজী আফরোজ জাহানারা বক্তব্য রাখেন। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। নোয়াখালীর বেগমগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মানজারুল বান্নান, চৌমুহনী পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহিম ও সমাজসেবক মিনহাজ আহমেদ যাদব। পরে বেগমগঞ্জ কালচারাল একাডেমি পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজার সমুদ্র সৈকতে গতকাল থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী উৎসব ক্লেমন্ট বিচ কার্নিভাল। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই উৎসবের আয়োজন করে। লাইভ ব্যান্ড শো, কার রেস, বেলুন ফাটানো, ক্রিকেট ও গল্ফ প্রতিযোগিতা সহ নানা আয়োজন রাখা হয়েছে এতে। আগামীকাল বিকেলে হবে কনসার্ট এবং সন্ধ্যায় আতশবাজি। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে। এবার একটি শোক সংবাদ। বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ডাক্তার মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে তিনি তাঁর সোভানবাগের বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৬০-এর দশক থেকে ৯০ দশক পর্যন্ত খুলনা অঞ্চলের সব ধরনের প্রগতিশীল আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি খুলনার বিএমএ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উদীচীর সভাপতির দায়িত্ব পালন করেন। এবার রয়েছে প্রিমিয়ার ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রামীণফোন নিরাপদ মাতৃত্ব এবং নবজাতক স্বাস্থ্যসেবা প্রকল্পের অংশ হিসেবে গ্রামীণফোন বেসরকারি সংস্থা FTSR এবং স্বনির্ভর বাংলাদেশের কাছে 2টি ভ্রাম্যমাণ ক্লিনিক হস্তান্তর করেছে। গ্রামীণফোন ভবনের সিইও অ্যান্ডার্স ইয়ানসেন ক্লিনিক দুটি হস্তান্তরিত করেন। এ সময় গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের পরিচালক ইয়ামিন বক্ত, CSR প্রধান শুভাশিস বড়ুয়া, USAID এর সিনিয়র হেলথ অ্যাডভাইজার বেলায়েত হোসেন, FDSR এর অধ্যাপক জাহিদ হাসান ও স্বনির্ভর বাংলাদেশের আল হোসাইনি উপস্থিত ছিলেন। এবার রয়েছে পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে লঙ্কানরা। গায়ানায় ওয়েস্ট ইন্ডিজকে 121 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য 427 রানের বিশাল টার্গেটে শেষ দিনে 315 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রাভো সর্বোচ্চ 83 এবং সারওয়ান 72 রান করেন। ম্যাচ সেরা রাসনান 61 রানে 5 উইকেট। 112 রান খরচায় 3 উইকেট পান টেস্ট ক্যারিয়ারে 729 উইকেট শিকারী মুরালীধরন। শ্রীলঙ্কার স্কোর 476 ও 7 উইকেটে 240 রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল 280 রান। চেন্নাই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে 458 রানে পিছিয়ে আছে ভারত, হাতে আছে 10 উইকেট। প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে 540 রানে সর্বোচ্চ স্কোর করে সফরকারীরা। আগের 4 উইকেটে 304 রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নেমে হাশিম আমলার সেঞ্চুরিতে এগিয়ে চলে প্রোটিয়াসরা। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া হাশিম আমলা করেন 159 রান। এছাড়া বাউচার 70 এবং ডি ভিলিয়ার্স করেন 44 রান। হরভজন সিং 164 রানে 5 উইকেট পান। জবাবে ভারতের ওপেনিং জুটি চমৎকার সূচনা করে। দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে 82 রান। 2 ওপেনার সেবাগ 52 এবং জাফর 25 রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করবেন। এই ছিল এখনকার সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। আগামী বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা আসছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পুলিশের এসআই নিয়োগ ও বাড়ি সাজানোর দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া। দুর্নীতি মামলায়
গিয়াসউদ্দিন আল মামুনের 10 বছরের কারাদণ্ড, 111 কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ, তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পৌর এলাকা মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আসবে, চালু হবে জজকোর্ট, প্রধান উপদেষ্টার ঘোষণা। এবং চিকিৎসার জন্য শেখ হাসিনাকে আমেরিকা পাঠানোর অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিকিৎসকের চিঠি। সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ রাত 10টায়। খোদা হাফেজ।